প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মিতু আমার হলুদ পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে নিয়ে বাসার মধ্যে ঢুকলো। ড্রয়িং রুমে আব্বু আম্মু আর ছোট বোন বৃষ্টি বসে থেকে টিভি দেখছিল। আমার দিকে তাকিয়েই সবার মুখ হা হয়ে গেল। মিতু 2 সেকেন্ডের জন্য থেমে সবার ওপর একবার চোখ বুলিয়ে নিল। আব্বু কি যেন বলতে চাইলো, কিন্তু আব্বুকে মিতু কিছু বলার সুযোগ না দিয়ে আবারও আমাকে টানতে শুরু করলো। মিতু আমাকে টেনে নিয়ে সোজা আমার রুমে এসে আমাকে বিছানার ওপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঠাস করে রুমের দরজা বন্ধ করে দিল। আমি বিছানায় উঠে বসার আগেই মিতু এসে ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। তারপর আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া মিশিয়ে দিল। সাথে সাথে মনে হলো 460 ভোল্টের একটা শক খেলাম। ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। হার্টবিট লাফাতে লাগলো সেকেন্ডে সেকেন্ডে। মিতু যে এমন কিছু করে বসবে আমি কল্পনাও করতে পারিনি। মিতু আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে সামান্য পরিমাণেও নড়াচড়া করতে পারলাম না। এদিকে তো আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। হঠাৎ মিতু আমার ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়া ছাড়িয়ে নিয়ে বলল, খুব হিমু হবার শখ জেগেছে মনে, তাই না চান্দু? আজ তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবনের মতো হিমু হবার স্বাদ মিটে যাবে। তোর মাথা থেকে হিমুর ভূত না নামিয়ে আমার দম নেই। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে লাগুক। মিতু আবারও ওর ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে আসছিল। আমি ন্যাকা কান্না করে বললাম, এবার কিন্তু আমি মরে যাব। আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে তুমি কিছুতেই এমন করতে পারো না। তোমার নামে আমি শিশু নির্যাতন মামলা ঠুকে দেব। প্লিজ ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব মানে? তোকে ধরেছি কি ছেড়ে দেবার জন্য? আজ একটা কিছু করেই ছাড়বো। আর আমি অবাক হচ্ছি এখনো তোর কোনো ফিলিংস নেই দেখে। মহাপুরুষরা কখনো নারীর প্রেমে মজে না, জানো না তুমি? আজ এমন অবস্থা করব তুই শুধু মজবি না, পেকে একদম বাঙ্গি ফাটা হয়ে যাবি। কথাটি বলে মিতু আরো শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে 3 মিনিট যাবার পর বুঝতে পারলাম আর 3 মিনিট এভাবে থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। আমি নিজেকে যতই মহাপুরুষ মনে করি না কেন, একটা অতি সুন্দরী রমণীকে উপেক্ষা করার মতো শক্তি আমার নেই। ওপরওয়ালা হয়তো নারী সঙ্গ উপেক্ষা করার শক্তি স্বয়ং মহাপুরুষদেরকেও দেয়নি। তাছাড়া স্থায়ী হারের চেয়ে অস্থায়ী হার অনেক ভালো। পরবর্তীতে তাও একটা সুযোগ আসবে। আমি বললাম, মিতু প্লিজ এবার ছাড়ো। তুমি যা বলবে আমি শুনবো। আর হিমু হতে চাইবো না। এবারের মতো ক্ষমা করে দাও। এই তো লাইনে আসছো বাসাধন। তোমার মতো মহাপুরুষকে কি করে সাধারণ মানুষ বানাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মিতু আমাকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজ যেটা করেছো এরপর যদি আবারও এমন কিছু করো তাহলে তার পরিণতি এর চেয়েও ভয়ানক হবে। ও বাইরে তো আমার হবু শ্বশুর শাশুড়ি বসে আছে, আমি গেলাম। আর মনে থাকে যেন। মিতু রুমের দরজা খুলে রুম থেকে বের হয়ে যেতেই আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। মিতু আমার বাবার বন্ধু তৌফিক আঙ্কেলের মেয়ে। আমাদের 2 পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। সেই ছোটবেলা থেকেই মিতু আর আমি একসাথে বড় হয়েছি। আর বড় হয়েই মিতুর প্রেমে পড়ে গেছি। আমি আজ পর্যন্ত যত মেয়ে দেখেছি তাদের মধ্যে মিতুই শ্রেষ্ঠ। কোনো মেয়ে যে এত সুন্দরী হতে পারে তা মিতুকে না দেখলে বিশ্বাসই করতাম না। আর আমাদের রিলেশনের ব্যাপারে 2 পরিবারই অবগত আছে। সবাই সব কিছু জানে, তাই আমাদের তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না। কারণ আমাদের মতো আমাদের বাবা মাও জানে আমার বিয়ে মিতুর সাথে আর মিতুর বিয়ে আমার সাথেই হবে। তো যাই হোক, কথা হলো ইদানিং হুমায়ুন আহমেদ রচিত হিমু চরিত্রটা আমার উপর প্রবল প্রভাব ফেলেছে। আমারও ইচ্ছে করছে হিমু হতে। হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে 4 দিন রাতে জ্যোৎস্নার রূপালী আলোয় খালি পায়ে হাঁটতে ইচ্ছা করে। দিনের বেলায় ব্যস্ত শহরের জনসমুদ্রে মিশে যেতে ইচ্ছা করে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। ইচ্ছা করে ময়ূরক্ষী নদীর তীরে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে। আরও অনেক কিছু করতে ইচ্ছা করে, যেগুলো করতে হয় হিমু হবার জন্য। কিন্তু আমার এই মহাপুরুষ হওয়াটা
মিতু একদম সহ্য করতে পারে না। আজ বিকালে মিতুকে ফোন করে বললাম, নীল শাড়ি পরে সুন্দর করে সেজে আমার জন্য অপেক্ষা করো, আমি এসে তোমায় নিয়ে সিনেমা দেখতে যাব। আমি জানি মিতু আমার কথা মতো ঠিকই সেজে আমার পথ চেয়ে বসে থাকবে, কিন্তু আমি যাব না। কারণ হিমু আসবে বলে রূপা অপেক্ষার প্রহর গুনতে থাকে। এই বুঝি হিমু এলো, কিন্তু হিমু আর আসে না। তেমনি আমিও বিকালে মিতুর বাসায় না যেয়ে রাস্তার পাশে একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে কোথা থেকে মিতু এসে আমার পাঞ্জাবির কলার ধরে টানতে শুরু করলো। তারপর আর কি, একটু আগে আমার উপর দিয়ে বয়ে গেল একটা কালবৈশাখী ঝড়। কয়দিন পর আজ দুপুরে মিতু ফোন করে বলেছে বিকাল 5টায় পার্কে দেখা করতে। আমি ইচ্ছা করেই 30 মিনিট দেরি করে বাসা থেকে বের হলাম। রিক্সা না নিয়ে হেঁটে রওনা দিলাম, যার জন্য পার্কে পৌঁছাতে আমার 1 ঘন্টার মতো দেরি হয়ে গেল। পার্কের ভেতরে যেয়ে দেখি মিতু একটা বেঞ্চে বসে আছে। আমি যে সামনে দাঁড়াতেই মিতু রেগে গেল এবং রাগের গতি বাড়তেই থাকলো। আমি বুঝতে পারলাম মিতু রেগে যাবার কারণ আমার দেরি করা নিয়ে না, আমার গায়ে হলুদ পাঞ্জাবি মিতুর রেগে যাওয়ার কারণ। আমি যেদিন থেকে এই পাঞ্জাবি গায়ে দিয়ে হিমু হবার জন্য রাস্তায় নেমেছি, সেদিন থেকে মিতু হলুদ কালার সহ্য করতে পারে না। হলুদ রং দেখলেই মিতু রেগে যায়। আমি মিতুর পাশে বসে বললাম, বাদাম খাবে? মিতু রাগী কণ্ঠে উত্তর দিল, আমি এখানে বাদাম খেতে আসিনি, তোমার সাথে কিছু কথা ছিল। কথাগুলো কি এখনই বলবে, না ঘোরাঘুরি শেষে বাসায় যাওয়ার সময় বলবে? তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে ঘুরবো? আর একটু পর তোমার সাথে কথা বলার মতো ধৈর্য আমি হারিয়ে ফেলবো। তাই যা বলার যত তাড়াতাড়ি সম্ভব বলতে চাই। জি বলো। বাবা তোমার উপর রেগে আছে। কেন? আবার জিজ্ঞেস করছো? তুমি যা শুরু করছো বাবা সেটা পছন্দ করছে না। বাবার ধারণা তোমার মতিভ্রম হয়েছে, যার কারণে তোমার মানসিক সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে বাবা তোমার সাথে কিছুতেই আমার বিয়ে দেবে না। বাবা আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। এর মধ্যে যদি তুমি সুস্থ স্বাভাবিক না হও, তোমার মহাপুরুষ হবার বাতিক যদি না যায়, তাহলে ঠিক 7 দিন পর বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে দেবে। এটা তো খুবই খুশির সংবাদ, তুমি তাহলে বিয়ে করে নাও। তানভীর, একদম ফাজলামি করো না। আমি সিরিয়াসলি কথাগুলো বলছি, একটু সিরিয়াস ভাবে নাও। আমিও সিরিয়াসলি বলছি, তুমি বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ হিমুরা কখনো বিয়ে করে না। তুমি আমাকে ভালোবাসো না? নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসা এক জিনিস আর বিয়ে করা এক জিনিস। আমার কথা শুনে মিতু কিছু না বলে উঠে পড়ল। তারপর গটগট করে হেঁটে আমার সামনে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম মিতুর ধৈর্য শেষ হয়ে গেছে। রাতে খাবার টেবিলে যেতেই আব্বু বলল, তুই নাকি মিতুকে বলেছিস ওকে বিয়ে করতে পারবি না? ঠিক শুনেছ। কারণটা জানতে পারি? মহাপুরুষ হতে হলে বিয়ে করা যাবে না, এটাই প্রধান এবং একমাত্র কারণ। আমার কথা শুনে আব্বু আমার 14 গোষ্ঠী উদ্ধার করার কাজে লেগে গেল। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে চলে এলাম। আজ শুক্রবার সন্ধ্যার দিকে মিতুকে পাত্রপক্ষ দেখতে আসার কথা। আমি আলনা থেকে হলুদ পাঞ্জাবিটা পরে রওনা হয়ে গেলাম মিতুদের বাসার দিকে। ল্যাম্পপোস্টের নিচ দিয়ে আপন মনে হাঁটছিলাম, তখন একটা ভিক্ষুক এসে বলল, 2টা টাহা দে, ভাত খামু। আমি ভিক্ষুকটাকে ভালো করে লক্ষ্য করলাম। মাথায় বড় বড় ময়লা চুল, মুখে ময়লা দাড়ি, গায়ে একটা ছেঁড়া শার্ট, পরনে একটা ফুল প্যান্ট, কিন্তু অবস্থা খারাপ, জায়গা বেজায়গায় ছেঁড়া। তারপর আবার এক পায়ের হাঁটু পর্যন্ত ছেঁড়া, একহারা চিকন শরীর। মুখ দেখে বয়স বোঝা গেল না। আমি বললাম, 2 টাকা দিয়ে তো ভাত হবে না। ভিক্ষুকটি যেন আমার কথা শুনতেই পায়নি, ও আগের সুরেই বলল, 2টা টাহা দে, ভাত খাবো। ঠিক আছে, টাকা দিব। তার আগে তোমার নামটা জেনে নেওয়া যাক। কি নাম তোমার? হাসান। বাহ, বেশ সুন্দর নাম তোমার। কিন্তু হাসান সাহেব, তুমি তো 2 টাকা দিয়ে ভাত খেতে পারবে না। তার চেয়ে এক কাজ করো, আমার সাথে চলো। আমি একটা দাওয়াতে যাচ্ছি, সেখানে আজ খুব ভালো খাবার রান্না হবে। তুমি আমার সাথে গেলে ফ্রিতে খেয়ে আসতে পারবে। কি, যাবে আমার সাথে? আমার কথা শুনে হাসান সাহেব ভাবতে লাগলো যাবে কি না। আমি বললাম, না গেলে জোর করব না, যেতে না চাইলে যাবে না।
জামু। এই তো, চলো তাহলে। মিতুদের বাসায় এসে কলিং বেল চাপতেই কাজের মেয়ে কুলসুম এসে দরজা খুলে দিল। আমি হাসান সাহেবকে নিয়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে যেয়ে দেখলাম মিতুর বাবা তৌফিক আঙ্কেল, তার বয়সী একটা লোক, একটা মহিলা আর আমার বয়সী একটা ছেলে বসে আছে। আমার বুঝতে অসুবিধা হলো না, ওটাই পাত্র আর ওনারা পাত্রের বাবা মা। তৌফিক আঙ্কেল আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর নিজেকে সামলে মুখ শক্ত করে বললেন, তুমি এখানে কেন এসেছো? দাওয়াত খেতে। কিন্তু তোমাকে তো আমরা কেউ দাওয়াত করিনি। নিজেদের ভেতর আবার দাওয়াত দিতে হবে কেন? আমি তো নিজ থেকে চলে এসেছি। এতক্ষণে তৌফিক আঙ্কেল হাসান সাহেবের দিকে চাইল। হাসান সাহেবের দিকে তাকাতেই ওনার ভ্রুজোড়া কুঁচকে গেল। তারপর জিজ্ঞেস করলো, তোমার সাথে এটাকে? ওহ, পরিচয় করিয়ে দিই। ওনার নাম হাসান সাহেব, বাংলাদেশের একজন সুভিক্ষুক। ওনার ভিক্ষা করার ঠিকানা ফার্মগেট। সুভিক্ষুক মানে? সুনাগরিকের সামনে থেকে সু কেটে ভিক্ষুকের আগে বসিয়ে দিয়েছি। মহান কাজ করেছো। এবার তুমি তোমার সুভিক্ষুককে নিয়ে বিদায় হও। আপনার অস্থির হবার কোনো কারণ নেই আঙ্কেল। আমি অবশ্যই আমার সুভিক্ষুককে নিয়ে বিদায় হয়ে যাব। তার আগে হাসান সাহেবকে কিছু খেতে দিতে হবে। আমি ওনাকে রাস্তা থেকে নিয়ে এসেছি দাওয়াত খাওয়াবো বলে। আমি হাসান সাহেবের দিকে তাকিয়ে বললাম, ওইদিকে ডাইনিং রুম, ওখানে টেবিলের ওপর সব পাবে। যাও তুমি, যে খাওয়া শুরু করো। কাল বিলম্ব না করে হাসান সাহেব যে খাবার টেবিলে বসে পড়ল। তারপর চামচ ব্যবহার না করে নিজের ময়লা হাত দিয়েই খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করলো। আমি পাত্রের দিকে তাকিয়ে বললাম, আমি হিমু, আপনারা মিতু নামের যে মেয়েটিকে দেখতে এসেছেন তার প্রেমিক। আসলে আমি মিতুকে অসম্ভব রকমের ভালোবাসি, কিন্তু বর্তমানে আমার ইচ্ছা হয়েছে মহাপুরুষ হবার। আর মহাপুরুষ হতে গেলে নারী সঙ্গ ত্যাগ করতে হবে। তাই এত ভালোবাসার পরও আমি মিতুকে বিয়ে করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে মিতু অনেক ভালো মেয়ে, দেখতেও রূপার মতো। তাকে জীবনসঙ্গী হিসেবে পেলে আপনার জীবন। রায়হান, কোথায় তুই? আমার কথা শেষ না হতেই তৌফিক আঙ্কেল চিৎকার করে উঠল। আঙ্কেলের চিৎকার শুনে কাজের লোক রায়হান মিয়া দৌড়ে চলে এলো। রায়হান মিয়া আসতেই আঙ্কেল বলল, আর বন্দুকটা নিয়ে আয়, এই হতচ্ছাড়াকে আজ গুলি করে মারবো। আঙ্কেলের হুঙ্কার শুনেই হাসান সাহেব খাবার ফেলে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। যাবার সময় দুই হাতে দুটো মুরগির রান নিতে ভুলল না। অবস্থা বেগতিক দেখে আমিও এক ছুটে মৃতদের বাসা থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে হাসান সাহেবের টিকটিকেও দেখতে পেলাম না। রাত 11টা, নির্জন রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন দুজন টহল পুলিশ এসে সামনে দাঁড়ালো। তারপর একজন বলল, এই, তোর নাম কি? হিমু। এটা আবার কেমন নাম? জি, খুব ভালো নাম। এত রাতে রাস্তায় কি করছিস? হাঁটাহাঁটি করছি। এটা কি হাঁটাহাঁটি করার সময়? কি আছে তোর কাছে, বের কর। কিছু নেই। কিছু নেই মানে? নিশ্চয়ই কিছু না কিছু আছে। কি আছে সেটা বল। ইয়াবা, গাঁজা, না অন্য কিছু? এতদিন ধরে হিমু হবার চেষ্টা করছি, কতটুকু হতে পেরেছি এবার পরীক্ষা করার সময়। আমি ঠাস করে হাবিলদারের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এক থাপ্পড়েই বেচারা অজ্ঞান হয়ে গেল। আমি মনে মনে খুশি হলাম। যাক, তাহলে হিমুর কিছুটা ক্ষমতা অর্জন করতে পেরেছি। তারপর চোখের পলকে ঘটে গেল সব ঘটনা। অন্য হাবিলদারটি বাঁশিতে ফু দিতেই 8 জন পুলিশ এসে আমাকে ঘিরে ধরল। তারপর হাতে হ্যান্ডকাফ লাগিয়ে জিপে করে সোজা থানায় নিয়ে এলো। আধ ঘন্টার মতো হলো রমনা থানার ওসি জাবরুল হোসেনের সামনে বসে আছি। উনি একটা ফাইলের দিকে চেয়ে থেকে পান চিবোচ্ছে আর পানের পিক ফেলছে। আমার দিকে যেন তার কোনো খেয়ালই নেই। আমি যে তার সামনে বসে আছি এটা বোধহয় ভুলেই গেছে। একটু পর আবারও পানের পিক ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আপনার নাম কি হিমু? জি। আপনি হাবিলদার রুস্তমকে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলেছেন? জি। কেন থাপ্পড় মেরেছেন? আমার শক্তি পরীক্ষা করার জন্য। আমার কথা শুনে ওসি জাবরুলের নিচের ঠোঁট ঝুলে পড়ল এবং সেই ফাঁকে ঠোঁট বেয়ে পানের পিক গড়িয়ে পড়ল। উনি আবারও পিক ফেলে বাম হাত দিয়ে ঠোঁট মুছে বলল, আপনি কি জানেন এখন জেলের ভেতর ঢুকে আপনাকে আচ্ছা মতো ডলা দেওয়া হবে? জি জানি।
জানলে ভালো। আপনার কিছু বলার আছে? জি, একটা ফোন করতে চাই। কাকে ফোন করবেন? মামা কালুকে? না, একটা অতি সুন্দরী রমণীকে। তাকে ফোন করে কি বলবেন? বলবো আমি রমনা থানায় আছি, একটু পর আমাকে ডলা দেওয়া হবে। ডলা খেয়ে হয়তো 2-3 দিন পড়ে থাকবো, তাই বাসায় যেতে পারবো না। সে যেন আমার জন্য চিন্তা না করে। এমন করে বলছেন যেন এটা মামার বাড়ি, আর পুলিশের ডলা হলো পুরান ঢাকার কাছে। খেয়ে দিয়ে 3 দিনের জন্য ঘুম দেবেন। আমরা কথা বলছিলাম, তখন হুড়মুড় করে থানায় ঢুকলো তৌফিক আঙ্কেল আর আব্বু। আব্বুকে দেখেই ওসি জাবরুল সাহেব উঠে দাঁড়িয়ে বলল, আরে মিজান সাহেব যে, আপনারা এত রাতে থানায়? কোনো সমস্যা? একটা ফোন করলে তো আমি নিজেই চলে যেতাম, আপনারা কষ্ট করতে গেলেন কেন? আমি বললাম, আব্বু একটা ফোন করলেই তো উনিই চলে যেত, তোমার আসার কি দরকার ছিল? আমার কথা শুনে ওসি জাবরুল অবাক হয়ে গেল। তারপর আব্বুর দিকে তাকিয়ে বলল, এটা আপনার ছেলে? জি, আসলে জাবরুল সাহেব কয়েকদিন ধরে ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে, তাই উল্টাপাল্টা কাজ করে বসে। ভেবেছিলাম এমনিতেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি পাবনা না পাঠালে ভালো হবার কোনো লক্ষণই নেই। আজকের ঘটনা আমি শুনেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? এতে অনুমতি নেওয়ার কি আছে? আপনার ছেলে আপনি নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। তৌফিক আঙ্কেলও আমাদের সাথে বাসায় এলো। বাসায় আসতেই দেখি মিতু বসে যে ড্রয়িং রুমে বসে আছে। মিতুর পাশে বৃষ্টি, আম্মু আর আন্টি বসে আছে। অন্য একটা সোফায় শুকনা কঙ্কালের মতো দেখতে একটা লোক বসে আছে। আব্বু লোকটিকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব, পাত্র চলে এসেছে, এবার বিয়ের কাজ শুরু করা যাক। আব্বুর কথা আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু বেটা কাজী ওদিকে বিয়ে পড়াতে শুরু করেছে। এক প্রকার কুরবানির গরুর মতো জোর করে মিতুর সাথে আমার বিয়েটা হয়ে গেল। আমার মনে হলো স্বপ্ন দেখছি। ঘুম ভেঙে গেলেই দেখব সব মিথ্যা, কিন্তু ঘুম আর ভাঙল না। রাত 1:30, আকাশে থালার মতো বিশাল একটা চাঁদ উঠেছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানার ওপর। মিতু ওদিকে পাশ ফিরে শুয়ে আছে। আমার খুব ইচ্ছা করছিল ছাদে গিয়ে জ্যোৎস্না দেখতে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়াতেই মিতু বলে উঠল, কোথায় যাচ্ছিস? না মানে কোলবালিশ আনতে। কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না। আজ দেখছি কোলবালিশ নেই, মনে হয় গেস্ট রুমে আছে, ওটাই আনতে যাচ্ছি। আর এক পা সামনে বাড়ালে কেটে হাতে ধরিয়ে দেব। চুপচাপ বিছানায় চলে আয়। আমি বাধ্য ছেলের মতো বিছানায় যেয়ে বসতেই মিতু বলল, আমি থাকতে কোলবালিশের কি দরকার তোর? আজ থেকে কোলবালিশের দিন শেষ। নে, এবার আমাকে জড়িয়ে ধরে ঘুমা। আমাকে নড়তে না দেখে মিতু ধমকে উঠল। কথা কানে যায় না? আমি সাথে সাথে মিতুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। মিতুর চুলের শ্যাম্পুর ঘ্রাণ আমাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। মিতুকে জড়িয়ে ধরতেই হার্টবিট বেড়ে গেল। একটা অন্যরকম অনুভূতি ছুঁয়ে গেল আমার। জানালা দিয়ে চাঁদের রূপালী আলো এসে পড়ছে মিতুর মুখের ওপর। এই প্রথম মনে হলো আকাশের ওই চাঁদের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর মিতুর মায়াবী মুখ। আমি বললাম, আমি হিমু হব না। কেন? হিমু হয়ে ওই আকাশের চাঁদের দিকেই তো চেয়ে থাকতে হবে, কিন্তু কখনো ছুঁতে পারবো না। অথচ আমার ঘরেই ওই চাঁদের চেয়ে 1000 গুণ সুন্দর একটা চাঁদ রয়েছে, যাকে চাইলেই ছুঁয়ে দিতে পারবো। তাহলে হিমু হয়ে লাভ কি? তাছাড়া তোমার মতো একটা চাঁদ পেলে যে কেউ মহাপুরুষ হয়ে যাবে, ধন্য হয়ে যাবে জীবন। আমি মিতুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর আমার ঠোঁট জোড়া মিশিয়ে দিলাম মিতুর ঠোঁটে। মনে মনে বললাম, হিমুরা খুব বোকা হয়, এই সুখ পেলে কেউ কখনো হিমু হতে চাইতো না। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।